2 কেস হাই। রাধে রাধে। এইগুলো দেখতেই কিন্তু আসতে হবে এই পুরনো বৃন্দাবনে। এই যে তোমাদেরকে দর্শন দেখাচ্ছি বাকে বিহারী মন্দিরে। মথুরা বৃন্দাবনে আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন ঘুরে দেখেছি কিভাবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে বাসে টোটোতে ঘোরা যায় এই মথুরা। কোন যায় জন্মস্থান বৃন্দাবন থেকে, তো প্রত্যেকটাই কিন্তু এরকম অনেক বাস ছাড়ে। আর আজকে ঘুরব এই বৃন্দাবনের কিছু জনপ্রিয় মন্দির। 450 বছর পুরনো গোবিন্দজির মন্দির। এরপর ভগবান শ্রী বিষ্ণুরই অবতার রঙ্গনাথ মন্দিরে যাব, যেখানে আছে একটি প্রাচীন সোনার তালগাছ। এরপরে দেখব 64 মহান্ত মন্দির বা সমাধিস্থল। এখানে দেখে আমরা পৌঁছাবো 51টি শক্তিপীঠের অন্তর্গত কাত্যায়নী দেবীর মন্দিরে। জয় জয়। একটা আলাদাই কিন্তু জগতে সবাই আমরা বসে আছি। এরপর নিধিবন বা তুলসীর বন, যেখানে রাস লীলা চলত ভগবান শ্রীকৃষ্ণ, রাধামা আরও তার গোপীদের। এই যে জায়গাটায় আছি আমরা, এই নিধিবনে, ভক্তরা বিশ্বাস করেন যে এখানকার যে তুলসী গাছগুলো আছে, এই তুলসী গাছগুলো রাধাকৃষ্ণে আর গোপীদের মধ্যে রূপান্তরিত হয়ে যায় রাত হলেই। সেখান থেকে আমরা পৌঁছাবো চিরঘাট, যেখানে শ্রীকৃষ্ণ সবার জামা কাপড় বাঁশি সুরেই গাছে তুলে নিতেন। এই সেই গাছ, এই গাছের ওপর বসে বাঁশি বাজাতেন। বাঁশি বাজাতে বাজাতে ওদের ড্রেসগুলো, মানে ওদের পোশাকগুলো একদম চলে যেত এই গাছে। এরপর এখান থেকে দেখে আমরা যাব ইমলিতলা। ইমলিতলা থেকে মদন মোহন মন্দির। ভগবান মদন গোপালজির মূর্তির কোমরের নিচের অংশ নাকি ভগবান শ্রীকৃষ্ণের মতন একদম হুবহু। ও সবশেষে আমরা পৌঁছাবো বাকে বিহারী মন্দিরে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা পৌঁছে যাব আরতি ঘাটের দিকে আরতি দেখতে। সবকিছু কিন্তু আমরা একটা দিনেই ঘুরেছিলাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে। সব জায়গায় কিন্তু টোটো বা অটো যায় না, তাই পায়ে হেঁটে ঘোরাটাই মনে হয়েছিল সময় সাপেক্ষ। এবার চলো আর কথা নয়, শুরু করি আজকের এই সুন্দর একটা দিন। আর ভিডিও শুরু করার আগে বলো রাধে রাধে। বাপরে কি একসাথে সবাই আমার সাথে বলো রাধে রাধে। আর আমি আছি কোথায়? আমি আছি প্রেমের শহর বৃন্দাবন, এই মথুরা জেলার অন্তর্গত একটা জায়গা। আজকে এই হচ্ছে আমার এই মথুরা বৃন্দাবন সিরিজের দ্বিতীয় দিনে। আগের সিরিজে তোমরা দেখেছো আমি ঘুরেছি মথুরা শহরের চারিপাশে ঘোরার বিভিন্ন জায়গাগুলো, আর আজকে আমি ঘুরতে বেরোবো এই বৃন্দাবনের, পুরনো বৃন্দাবনে যা যা মন্দিরগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো। আমি আছি ভারত সেবাশ্রম সঙ্গের রুমে আছি, যেখানে আমরা একটা রুমে 4 জন আছি, আর সেই রুমের যে ভাড়া পড়েছে সেটা হচ্ছে 1000 টাকা। এখন আমি বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে কিন্তু বেশিরভাগ জায়গাগুলোই এখানের পায়ে হেঁটেই ঘুরে নেওয়া যায়, তাই কোনো রকম অসুবিধা হবে না। কিভাবে কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সমস্ত কিছুই বলবো। ভারত সেবাশ্রম থেকে বাইরে বেরোলেই এরকম খাবারের, চায়ের প্রচুর দোকান আছে। এই হচ্ছে ভারত সেবাশ্রম। এবার এখান থেকে আমরা টুকটুক করে বেরিয়ে যাব। ভারত সেবাশ্রম থেকে বাইরে বেরোনোর পরেই এই দাদারা দাঁড়িয়ে আছে টোটো করে ঘোরানোর জন্য। কি কি ঘোরাও দাদা তোমরা? বারাখানা মন্দির, লালাবাবু, সোনা তালগাছ, কাত্যায়নী, গোবিন্দজি, কতগুলো মন্দির ঘোরাও? 12খানা। আর কত টাকা নাও? 500 টাকা। 500 টাকা। একটা গাড়িতে কজন যেতে পারে? 5 জন যেতে পারে। তোমরা যারা মনে হয় যে এখান থেকে টোটো নিয়ে ঘুরতে চাও, বাড়ির কেউ বয়স্করা থাকলে তাদেরকে নিয়ে কিন্তু টোটো করে বেরিয়ে পড়তে পারো। দাদারা মোট 12টা জায়গা নাকি ঘোরাবে। বেশ ভালোই, ওদেরকে বাইরে বেরোলেই পেয়ে যাবে একদম এই ভারত সেবাশ্রম সঙ্গের বাইরেই। রাধে রাধে। বেরিয়ে পড়লাম আমরা। হেঁটে হেঁটেই কিন্তু এই পুরনো বৃন্দাবন ঘুরে দেখা যায়। রাধে রাধে। এখানে একটা কচুরির দোকান আছে, কচুরি নিয়ে নিলাম সকাল সকাল। এই খেয়ে আমরা এখন বেরোবো। 7 নম্বর যে বাস আছে এগুলোই যাচ্ছে সব বারসানাতে। আর আমরা আছি একদম এই বাস স্ট্যান্ডে, যেটা হচ্ছে আমাদের ভারত সেবাশ্রম সংঘ থেকে একদমই কাছে, খুবই কাছে, পায়ে হেঁটে। তো প্রত্যেকটাই এই যে এটা যেমন যায় জন্মস্থান বৃন্দাবন থেকে,
তো প্রত্যেকটাই কিন্তু এরকম অনেক বাস ছাড়ে। এই যে মথুরা রেলওয়ে স্টেশন যাচ্ছে কিন্তু গেট নাম্বার 2, এখান থেকে আমরা মথুরা রেলওয়ে স্টেশনও চলে যেতে পারবো। তো প্রত্যেকটা বাসই কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার অ্যাভেলেবেল। পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে ঘোরার মজাই কিন্তু আলাদা। পায়ে হেঁটেই কিন্তু বেরিয়ে পড়েছি, সমস্ত জায়গা ঘুরছি। এই হচ্ছে মন্দির, কিন্তু বিরাট বড় ছিল। এই এসে পৌঁছালাম এই মন্দিরে, যেটা 1590 খ্রিস্টাব্দে কত বছর আগে তৈরি করা হয়েছিল। বৈষ্ণব সম্প্রদায়ের একটা অন্যতম মন্দির হচ্ছে এই গোবিন্দদেবজির মন্দির। বৃন্দাবনের গোবিন্দদেব মন্দিরটি তার আশ্চর্যজনক স্থাপত্যের জন্যই পরিচিত। এই দুর্দান্ত ভবনটি 1590 সালে আমরের রাজা মান সিং 1 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছিলেন। সেই সময় এটি একটি 7 তলা মন্দির ছিল এবং হিন্দু, পাশ্চাত্য ও মুসলিম স্থাপত্য নিদর্শনগুলির সমন্বয়ে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। 1670 সালে গোবিন্দদেব মন্দিরের এই সুপরিকল্পিত ভবনটি ঔরঙ্গজেব লুট করে নিয়ে যান, যার ফলে আজ আমরা যে 3 তলা ভবনটি দেখতে পাই তা অবশিষ্ট থাকে। ঔরঙ্গজেবের আক্রমণের পর মন্দিরের প্রাচীন মূর্তিটি জয়পুরের গোবিন্দদেব মন্দিরেই স্থানান্তর করা হয়েছিল। রাজস্থানের আম্বরের শাসক রাজা মান সিং 1590 সালে এই মন্দিরটাকে নির্মাণ করেছিলেন। আর তারপরে কিন্তু ঔরঙ্গজেব যখন শাসনে আসেন এই সমস্ত জায়গায়, ঔরঙ্গজেব এই মন্দিরটাকে ধ্বংস করে দেয়। এই মন্দিরটা ছিল টোটাল 7 তলা বিল্ডিং। কোথায় সেই 7 তলা বিল্ডিং? সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর রাজা মান সিং যখন এই মন্দিরটা নির্মাণ করেন, ভগবান কৃষ্ণেরই আরেক নাম গোবিন্দ, তার নামেই এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেন। এই ছিল কিছুটা গল্প। এরপর পুরো মন্দিরের চারপাশ ঘুরলাম, আর যেটা বুঝলাম, বৃন্দাবনের গোবিন্দদেব মন্দির তার মনোমুগ্ধকর স্থাপত্যের মাধ্যমে তীর্থযাত্রীদের মুগ্ধ করে এবং আধুনিক নকশার একটি প্রাচীন মন্দির হওয়ায় এই মন্দিরটি সেই সময়ের অন্যান্য মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা। সিরিয়াসলি কীভাবে তৈরি হয়েছিল এই বিল্ডিংগুলো, আর সেগুলো আজ আছে, অনেকটাই আছে। যাই হোক, খুব কিন্তু সুন্দর ঘুরলাম আমরা এই মন্দিরের চারিপাশ, মানে চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে ঘুরে নেওয়া যায়। মানে এক আলাদা ঐতিহ্য, মানে 1590 শতকে বানানো মন্দির, আর আজকে 1690, 1790, 1800, 1990, প্রায় 450 বছরের কাছাকাছি কিন্তু হতে চলেছে এই মন্দিরটা। মানে এইগুলো দেখতেই কিন্তু আসতে হবে এই পুরনো বৃন্দাবনে। রাধে রাধে। চলো এবার এখান থেকে বেরোবো, অনেক কিছু বললাম, সব ইতিহাস বলতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। পরের মন্দিরে যেতে হবে, পৌঁছানো যাক। আমরা এখান থেকে হেঁটে এলাম গোবিন্দ মন্দির থেকে। এসেই জাস্ট বেরিয়েই পায়ে হেঁটে 1 মিনিটের পথ হচ্ছে এই রঙ্গনাথ মন্দির। এখন আমরা এই রঙ্গনাথ মন্দিরে প্রবেশ করছি। আমরা যে গোবিন্দজি মন্দির ঘুরে এলাম, সেই মন্দির কিন্তু দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, সকাল 7টা থেকে। আর এখন এই যে রঙ্গনাথ মন্দিরে এলাম, এই মন্দিরও কিন্তু সেম 12টা পর্যন্তই খোলা থাকে। এখন যাচ্ছি আজকে আমাদের দ্বিতীয় মন্দির ভ্রমণ, শ্রী রঙ্গনাথ বা রাঙ্গাজি মন্দির। এই অঞ্চলের বৃহত্তম মন্দিরগুলোর মধ্যে একটি। ভগবান শ্রী বিষ্ণু ও তার স্ত্রী লক্ষ্মীর উদ্দেশ্যেই এই মন্দির নিবেদিত। 1845 সালে শুরু হয়েছিল এই মন্দিরের নির্মাণ কাজ এবং 1851 সালে 45 লক্ষ টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছিল এই মন্দির। এটি চেন্নাইয়ের শেঠ রাধাকৃষ্ণ এবং শেঠ গোবিন্দ দাস দ্বারা নির্মিত হয়েছিল। এই হচ্ছে গিয়ে ওখান থেকে সবাই ঢুকছে, আর এই যে দিদিও আজকে আমাদের সাথে আছে। আর 33 নম্বর ব্যাগ দিয়েছে দাদা, একটা এরকম বস্তার ব্যাগ। জুতোটা খুলে এর মধ্যে এরকম করে রেখে দেবো, জুতো চপ্পল আমরা এখানে রেখে তারপরে ভেতরে প্রবেশ করব। চলো।
আর দাদা এরকম 33 নম্বর একটা টোকেনও দিয়ে দেবে। ওয়াও, নাইস। একটা সাউথ ইন্ডিয়ান ভাব আছে কিন্তু মন্দিরটাতে। আমরা এখন যাব, আস্তে আস্তে ভেতর প্রবেশ করে তোমাদের সমস্ত কিছু দেখাবো। চলো যাওয়া যাক। যেহেতু চেন্নাইয়ের মানে সাউথের আদতে তৈরি, অনেকে বলে যে রামেশ্বর মন্দিরের মানে ডিজাইনে অনেকটা এই মন্দিরটা। অ্যাকচুয়ালি চেন্নাইয়ের ওই সাইডে সাউথের দিকে যারাই গেছো ম্যাক্সিমাম মন্দিরগুলোই হচ্ছে এরকম স্টাইলের। তাই জন্যই ওনারা যেহেতু বানিয়েছিল, তাই জন্যই মন্দিরটার রূপ হচ্ছে এরকম। আর ভেতরে আমরা দেখতে পাবো রঙ্গনাথজিকে, রঙ্গনাথজির মূর্তি আছে। রঙ্গনাথজিকে ভগবান বিষ্ণু আর ভগবান লক্ষ্মী তারই এক অবতার আছে এখানে। আর লক্ষ্মীর নাম হচ্ছে এখানে রঙ্গানিকা, আর বিষ্ণুর নাম হচ্ছে এখানে রঙ্গনাথ। এই হচ্ছে ব্যাপার। চলো ভেতরে এবার ঢোকা যাক। দ্রাবি স্থাপত্যের মন্দিরগুলো কিন্তু সত্যি অন্যরকমই হয়। সব গাইড আছে, গাইডরা সমস্ত কিছু বোঝাচ্ছেন। দূর দূরান্ত থেকে এসছে, মন্দির সম্পর্কে জানে না, তাদেরকে বোঝানোর জন্য কিন্তু এখানে এরকম গাইডও এনারা একবারেই নিয়ে নিয়েছে পুরো সারাটা দিনের জন্য। ওফ, কি সুন্দর এই চিত্রকলা, কি সুন্দর এই দ্রাবিড় স্থাপত্য, অসাধারণ। ভেতরেই আছেন শ্রী রঙ্গনাথ ভগবান, যিনি শেষ নাগের ওপরে শয়নরত অবস্থায় আছেন। তোমরা আসলে এখানে এই জায়গাটা অবশ্যই দর্শন করবে, এই জন্যই কিন্তু এই জায়গাটা এত জনপ্রিয়। খাম্বাতে এরকম সুন্দর সুন্দর দ্রাবি স্থাপত্যে ভরে আছে এই মন্দিরে। আমি এই এলাম, তাই জানতে পারছি যে এই বৃন্দাবনে দেখার মতন যে কত কিছু আছে শেষ করা হয়তো যাবে না। মানে পুরো একটা বছর হয়তো লেগে যাবে এই বৃন্দাবনে। তাই তো অনেকেই চলে আসে বৃন্দাবনেই তার জীবনটাকে কাটাতে। ট্রেনে আস্তে আস্তে একটা দিদিরও গল্প শুনছিলাম, সে জীবনে এত দুঃখ পেয়েছে, এত মানুষের কাছে পর হয়েছে, শেষে বেছে নিয়েছে এই জায়গাটা। সাধারণ ভাই, কি সুন্দর না লাগছে এই জায়গাটা, যেতে ইচ্ছা করছে না এরকম একটা জায়গা ছেড়ে। এই জায়গা থেকে আমরা ঘুরে এলাম, ঘুরে এসে আমরা এখন এখান থেকে টিকিট কাটবো ভেতরে যাবার জন্য। এখানে আছে একটা মিউজিয়াম, ভিড় দেখো একবারে, যে লেখা শীষমহল 5 টাকা, বাহনঘর 10 টাকা। তো এই দুটো জায়গা দেখবো, একবারে টিকিট কেটে নিলাম, ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে দেখতে পেলাম তখনকার ব্যবহৃত করা রাজাদের ভগবানদের পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী ও নিজেদের ব্যবহার করা কিছু সামগ্রী ভেতরে রাখা আছে। শেষ নাগ। এবার ঢুকছি আমরা এই মন্দিরের ভেতরে। এটাই হচ্ছে প্রধান মন্দির। ঢোকার সাথে সাথে এখানেই তোমরা দেখতে পাবে এই হচ্ছে সেই সোনার তাল গাছ। আর এখানেই শীষমহলে আমরা 5 টাকা করে টিকিট কেটেছি, শীষমহলেও যাব। এইবার দেখবো আমরা শীষমহল। বাপরে, পুরোই কাঁচের মহল, ওই জন্যই শীষমহল, যে রাম লক্ষ্মণ সীতা। এই মন্দিরে আসার পরে তোমরা আরও অনেক দেবদেবতাদের দর্শন পাবে। এখানে আছে শ্রী সুদর্শনজি, আছে সুদর্শন ভগবানের মূর্তি। তো অনেক অনেক মন্দির ভেতরে কিন্তু আরও আছে। তো আমরা ঘুরবো এখন এই জায়গাটা পুরো। আর বহু মানুষের কিন্তু সমাগম এখানে, কি ফাঁকা। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম। এখানেই আছে কিন্তু শ্রী রঙ্গনাথ ভগবান।
এবার মন্দির বন্ধ হওয়ার টাইম, আবার 3টের সময় এই মন্দির ওপেন হবে, তাই সবাইকেই কিন্তু বার করে দিচ্ছে। চলো এবার বাইরে বেরোনো যাক। এখন রঙ্গনাথ ভগবান ভোগ গ্রহণ করবেন, ওনাকে ভোগ দেওয়া হবে, তাই জন্য আমরাও এই মন্দির থেকে এখন বাইরে বেরিয়ে যাব। এখন আমরা বেরিয়ে গেলাম এই মন্দির দর্শন করে, মন্দিরের গেট থেকে যেখান থেকে ঢুকেছিলাম ওখান থেকে চলে এসেছি একদম এই মেন রোডে। আর এখন যাব আমরা 64 মহান্ত মন্দিরে। 64 মহান্ত মন্দির শুনেই হয়ে গেছে, কারণ সবই পায়ে হেঁটে যেতে হয়, উনি আর নিয়ে যাবে না, বুঝে গেছে যে এরা জানে। আজকে একটু আখের রস দিয়েই আমরা শুরু করলাম আমাদের এই সকাল। এসে পৌঁছালাম, লেখা আছে দেখো, বৃন্দাবন ধর্মস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবজিউর মন্দির অন্তর্গত শ্রী শ্রী 64 মহন্তের সমাজ মন্দির, বৃন্দাবন মথুরা। তো এখন আমি এসে এখানে পৌঁছালাম। এখানে টোটাল 64 জনের সমাধি মন্দির বানানো হয়েছে। সেই তার আসনে ওই যে ওই লেখাই আছে, দেখো এইটা নিত্যানন্দ, এটা মহাপ্রভু, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, ধনঞ্জয়, গৌতাস পণ্ডিত, ধনঞ্জয় পণ্ডিত, যে যে বসছিল যেখানে তার আসন দিয়ে 64 কিছু ভর্তি, এটা পরিক্রমা করো। নিত্যানন্দ প্রভু, শ্রী গৌরী দশা পণ্ডিতা, মানে গদাধর পণ্ডিত, যাদের যাদের নামগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, সবার নামগুলোই কিন্তু আমরা নবদ্বীপে গেলেও দেখতে পাই। তাদের কিছু কিছু নামে মন্দিরও এখানে আছে। তারাই কিন্তু এখানে এসেছিলেন শ্রী চৈতন্যদেবের 64 জন সহযোগী। আর ওই ঠাকুমা বললেন যে এই জায়গাটা পুরো এইভাবে ঘুরে নিতে হয়, যাকে বলে পরিক্রমা। সবই কিন্তু বাংলায় লেখা আছে বেশিরভাগ। খুবই সুন্দর একটা জায়গা। বৃন্দাবনের রাধা গোবিন্দ মন্দিরের কাছে একটি বাগান রয়েছে, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সহযোগী 64 জন মহান গৌড়ীয় বৈষ্ণব আচার্যের নাম এবং ফুলের সমাধি রয়েছে। এই ভক্তদের বৈষ্ণব কর্তৃপক্ষ চৈতন্যদেবের 64 জন সবচেয়ে গোপনীয় সহযোগী হিসেবে গ্রহণ করেছেন। এখানে প্রথম প্রতিষ্ঠিত সমাধিগুলি ছিল রঘুনাথ ভট্ট গোস্বামী, কাশীশ্বর পণ্ডিত গোস্বামী, সুবুদ্ধি রায়ের সমাধি। প্রায় 150 বছর আগে গোবিন্দজি মন্দিরের পরিচালকরা আরও সমাধি যোগ করতে শুরু করেন। এই হচ্ছে সেই জায়গা, এই যে দূরে রঙ্গনাথ মন্দির, আর এখানেই হচ্ছে ঠিক পাশেই এই সুন্দর একটা সমাধিস্থল। আমরা এই রাস্তায় দেখলাম এখন এই মন্দিরটা। এখন আমরা যাব হচ্ছে এই দিকে কাত্যায়নী মন্দিরে, শ্রী শ্রী কাত্যায়নী পীঠ। এখানে সমস্ত টাইমিং দেওয়া আছে আরতির। সময় আপডেট এখন 12:05। ভোগ আরতি শুরু হয়েছে। এই এসে পৌঁছালাম আমরা 51টা শক্তিপীঠের আরও একটা পীঠ, কাত্যায়নী দেবীর মন্দিরে। জায়গাটায় হয় এই মন্দিরের সৎসঙ্গ। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, একবার দেখো, অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গাটা। কি সুন্দর একটা জায়গা। এই কাত্যায়নী দেবী মন্দিরে মাকে দর্শন করলাম, আরতি হলো, ঠিক 12টার সময় এসেছি। এই হচ্ছে কিন্তু ভাগ্য। আর এখানে লম্বা করে বসার জায়গা করা আছে। এখানে নেব হচ্ছে প্রসাদ, সবাই প্রসাদ গ্রহণ করার জন্য এখানে আসবে। চলো এবার প্রসাদ খাবো। জয় জয় রাধে। একটা আলাদাই কিন্তু জগতে সবাই আমরা বসে আছি। এই সমস্ত মুহূর্তগুলোকে কিন্তু আমরা ফ্রেমবন্দি করি। আর এখন আমরা এই ভোগ প্রসাদ নিচ্ছি। আর এই যে দাদারা কিন্তু একটার পর একটা ভোগ প্রসাদ এখানে দিয়ে গেল। এটা ভোগ আরতি হবার পরে 12টার পরে আমরা প্রসাদ গ্রহণ করে
বেরিয়ে পড়লাম। এইবার আর কিন্তু মন্দির পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমরা এখান থেকে করে নিলাম টোটোয় করে আমরা যাব এখন কেসি ঘাট। চলো এবার বেরোনো যাক। এসে পৌঁছালাম আমরা কেসি ঘাট। মামা কংস কত রাক্ষসকেই যে পাঠিয়েছিল কৃষ্ণকে বধ করার জন্য, যখনই জানতে পেরেছিল যে ভগবান শ্রীকৃষ্ণই তাকে হত্যা করবে। আর যখন কেসি রাক্ষসকে পাঠিয়েছিল, সেই কেসি রাক্ষসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ এই কেসি ঘাটের এই প্রাঙ্গণে, এই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। যে লেখা কেসি ঘাট, ঠিক এখানে দেখো কত এরকম টোটো ফোটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা এখন চলে যাব বস্ত্রহরণ ঘাটের দিকে। আমরা এসে পৌঁছেছি নিধিবনের যে জায়গা, সেই জায়গাতে। আর নিধিবন জানো খুব জনপ্রিয়। আমরা এখন নিধিবনে যাবার জন্য এই লম্বা লাইন দিয়ে যাব। কি সুন্দর দেখো, বাচ্চাদেরকে একদম মাথার উপরে তুলে নিয়েছে তার বাবা মারা। কি ভয়ঙ্কর ভিড়। ঢোকার মুখে লেখা আছে কৃপয়া জুতা চপ্পল আন্দার উতারে। তো এই জন্য জুতো পরেই সবাই আসবে, ভেতরে কিন্তু জুতো খোলার জায়গা আছে। মারাত্মক ভিড় কিন্তু এই নিধিবন ঢোকার জায়গায়। ফাইনালি আমরা ভেতরে এলাম। এখানে প্রসাদ বিতরণ ঘর আছে, এই যে প্রসাদ বিতরণের ঘর, প্রবেশদ্বার। পুরো কিন্তু তুলসী গাছে ভর্তি চারিদিক। বন তুলসী থেকে সব রকমের তুলসী আছে দুপাশে। এই হচ্ছে নিধিবন। নিধিবনের কথার অর্থ হচ্ছে তুলসীর বন। পুরো জায়গাটাই কিন্তু তুলসী বনে ভরে আছে। আর মনে করা হয় যে প্রতিদিন সন্ধে হতেই বা অন্ধকার নামতেই, কারণ অন্ধকারে বিকেলবেলার পরেই, মানে অন্ধকার হলেই কিন্তু এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। মনে করা হয় যে শ্রীকৃষ্ণ, রাধা আর গোপীদের মধ্যে রূপান্তরিত হয়ে যায় রাত হলেই, আর তারা নাকি রাত্রিবেলা এই জায়গায় নৃত্য করে। তো এই জন্যই কিন্তু এই জায়গাটা, এখানের এই তুলসী গাছগুলো। আর প্রচুর মানুষ, প্রচুর ভক্তর সমাগম এখন এই জায়গায়। জাস্ট বাদরের জন্য কিন্তু এই জায়গাটাকে এরকম ঢেকে দেওয়া হয়েছে। রাধে রাধে, রাধে রাধে। সেই নিধিবন যেখানে স্বামী হরিদাসজি রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণের সামনেই আবির্ভূত হয়েছিলেন। এখানে আসলে তোমরা দেখতে পাবে। আর তারপরে একটা কালো পাথরের মধ্যে উনি চলে যান। আর তোমরা এখানে এলে এই যে সবাই দেখো তুলসী গাছগুলো দেখছে, সন্ধ্যাবেলা কিন্তু এই কারণেই বন্ধ হয়ে যায়। মনে করা হয় যে রাত হলেই রাধাকৃষ্ণ আর গোপীরা এই গাছগুলোই সেই গোপী আর রাধাকৃষ্ণে পরিণত হয়, রূপান্তরিত হয়, আর তারপরেই তারা নৃত্য করে এই জায়গাটাতে। তাই জন্যই কিন্তু এই জায়গাটা এতটা জনপ্রিয়। আর এগুলোই কিন্তু এত পুরনো তুলসীর এই শিকড় বাকড় ডাল এখানেই চলে এসেছে। আর দেখো তোমাদেরকে একদম সামনে থেকে দেখাচ্ছি, এই হচ্ছে তুলসী গাছ। পাতা না ছেড়াই ভালো এই পাতা। মন্দির দেখে আমরা একটু শশা আর একটু মৌসম্বি লেবুর এই জুস খেয়ে নেব। ঘুরছি সব কিন্তু পায়ে হেঁটে ঘুরছি। এখন সকাল থেকে ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়া করে এখন সময় আপডেট হচ্ছে 2:50 কাছাকাছি। এই হচ্ছে চিরঘাট, দেখো লেখা আছে চিরঘাট। এখন আমি বসে আছি কোথায় জানো? এই হচ্ছে চিরঘাট। এই ঘাটকে বলা হতো বস্ত্রহরণ ঘাট। মানে বস্ত্রহরণ বলতে সেই বস্ত্রহরণ নয়, গোপিনীদের বস্ত্র নিয়ে নিত এই সেই জায়গা। কে নিত? শ্রীকৃষ্ণ।
এই পার বেয়ে গোপিনীরা এই জলে নামতো স্নান করতে, আর তারপরে শ্রীকৃষ্ণ কী করতো, বস্ত্রগুলোকে নিয়ে ওই যে গাছ, ওই গাছে বস্ত্রগুলোকে উঠিয়ে রেখে দিত। আমি এখন সেই জায়গাতেই আছি। যমুনা নদীর জল এখন কোথায় চলে গেছে, আর এই জায়গাটাকে এই জিনিসগুলোকে রক্ষা করার জন্য, দেখানোর জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে পুরো সেই ঘাটের জায়গা। এই গাছের ওপর বসে বাঁশি বাজাতেন, বাঁশি বাজাতে বাজাতে ওদের ড্রেসগুলো, মানে ওদের পোশাকগুলো একদম চলে যেত এই গাছে। তো এই হচ্ছে কিছুটা এই চিরঘাট, যেখানে আমি এখন আছি। এরপরে এসে পৌঁছালাম আমরা বহু প্রতীক্ষিত সেই ইমলিতলা। এই হচ্ছে ইমলিতলার মাহাত্ম্য, তোমরা একবার পড়ে নাও। দেখো লেখা আছে 5500 বছর পূর্বে দাপর যুগে হচ্ছে এই ইমলিতলা, ইমলি গাছ। শ্রীকৃষ্ণ লীলাকালে এই তেঁতুলতলায় শ্রী রাধারানীর মহাভিষেক হয়। মহারাজ হইতে মহারানী অন্তর্হিত হইলে শ্রীকৃষ্ণ এই বৃক্ষতলে বসিয়া শ্রী রাধা মন্ত্র জপ ও ধ্যানে শ্রী রাধা রানীর বর্ণ ও তৎ মনোভীষ্ট ও শ্রী রাধারানীকে প্রাপ্ত হওয়ার ততবধি এই স্থানে সিদ্ধপীঠ ইমলিতলা নামে অভিহিত হয়। তো এই হচ্ছে সেই জায়গা, আর এই হচ্ছে সেই 5500 বছর পুরনো ইমলিকা বৃক্ষ। এটা সেই গাছ যেটাকে এখন বিভিন্ন রকম ঔষধ, বিভিন্ন রকমভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ওই জন্য এইভাবে ঢেকে দেওয়া হয়েছে যাতে এর গায়ে কোনো রকম জল পড়ে। তো এই গাছ যে তোমরা দর্শন করলে, এই গাছটার কিন্তু অনেক বড় মাহাত্ম্য। এই লেখাটাই এখানে লেখা আছে। এই জায়গাটার 4 বার নাকি পরিক্রমা করলে তার মনোকামনা পূর্ণ হয়। তোমার আশ্রমের নামটা বলো একবার। ইমলিতলা গৌড়ীয় মঠ। ইমলিতলা গৌড়ীয় মঠ। এই ইমলিতলা গৌড়ীয় মঠে কিন্তু তোমরা থাকারও ব্যবস্থা পাবে। এখানে থাকতে গেলে কিভাবে থাকতে হবে, কন্ট্যাক্ট কি কিছু আছে? হ্যাঁ, আমাদের একটা নম্বর আছে, নম্বরটা হচ্ছে 8126870414। এই নাম্বারে ফোন করলে কিভাবে বুকিং হবে? এই নম্বরে ফোন করলে আপনারা কল করে বুকিং করতে পারেন। আচ্ছা, অনলাইন অ্যাডভান্সে বুকিং করা যায়। আচ্ছা আচ্ছা। এই এসে পৌঁছালাম আমরা বিহার ঘাট। দেখো ঘাটগুলো কিন্তু এই যে বিল্ডিংগুলো আছে ছোট ছোট, এইগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে এগুলো একটা ঘাট এক একটা। তো এরকম কিন্তু পরপর ঘাট ছিল। এইটাকেও রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে। এই যে পুরো কিন্তু এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে। এরপর এখানে কিছু ফটো ভিডিও তুলে আমরা বেরিয়ে পড়ি মদন মোহন মন্দিরে যাবার জন্য। এই হচ্ছে মদন মোহনজির পুরনো মন্দির। দেখো রিপেয়ারিংয়ের কাজ চলছে, আর এখানে কিন্তু প্রচুর বাদর দেখতে পাচ্ছি। অনেকে চশমা খুলে নিয়ে চলে যাচ্ছে চোখ দিয়ে, ওরা চশমা নেওয়ার জন্য ট্রাই করছে। এই যে এনারা মাজা দিচ্ছে চশমাটা আনার জন্য। কি অবস্থা, এখানে কিন্তু এরকমই হয়। সময় আপডেট বাজে বিকেল 4:16। আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে পুরনো মদন মোহন মন্দির। চলো দেখে বুঝতেই পারছো যে কত পুরনো, কত বছর আগেকার এই মন্দির। এখন আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠব। বললেই হবে যে কালিয়া দমন ঘাট কোথায়। কালিয়া দমন ঘাট হচ্ছে ঠিক এইখানটাতে, আর ঠিক অপোজিট সাইডেই হচ্ছে এই মদন মোহন মন্দির। সনাতন গোস্বামী কিন্তু এই মদন মোহন মন্দিরকে প্রতিষ্ঠা করেছিলেন। এই যে দেখো লেখা আছে এখানে কিন্তু শ্রী সনাতন গোস্বামী ওনার
সমাধি আছে। অনেকটা উপরে উঠে পড়েছি। ওয়াও, সুন্দর একটা জায়গা। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই মন্দির খোলা, তারপরে আবারও বন্ধ থাকে। 4 ঘন্টা বন্ধের পরে বিকেল 4টের সময় আবারও খুলে দেওয়া হয়। তো এখন আবার বিকেল 4টে বেজে গেছে, আর ভক্তদের সমাগম অলরেডি হয়ে গেছে এই মন্দিরে। মনে করা হয় এখানে যে মদন গোপালজির মূর্তি আছে, ভগবান মদন গোপালজির মূর্তির কোমরের নিচের অংশ নাকি ভগবান শ্রীকৃষ্ণের মতন একদম হুবহু। আর এখান থেকে এই সুরক্ষিত করার জন্য এই মন্দিরের ভিতরে যে মূর্তিটা ছিল, ভেতরের মূর্তিটিকে সুরক্ষিত রাখার জন্য মুঘল সাম্রাজ্যের সময় এখান থেকে স্থানান্তরিত করা হয় এই মূর্তিটাকে জয়পুরে। আর তারপরে এখানে আবারও বহু বছর পর এই মূর্তিটির হুবহু আরও একটা মূর্তি তৈরি করা হয়, আর সেটাকে স্থাপন করা হয়। কি সুন্দর এখানে এতক্ষণ এই নাম কীর্তন চলছিল। আর একটা জিনিস কিন্তু ভালো লাগে, সব কিছুতেই কিন্তু আমাদের বাঙালি এই জায়গায় আছে, এই জায়গায় বাঙালির জন্যই যেন সব কিছু আছে। মন্দিরের বেশিরভাগ অংশগুলোই কিন্তু ভেঙে গেছে, যেহেতু পুরনো পাথর, আর তাই জন্যই আবারও এইগুলোকে নতুন করে বানানোর চেষ্টা চলছে। এখানে মদনমোহন ভগবানের পাশাপাশি ললিতা আর রাধারানী, ওনাদের দুজনকেও একসাথেই পুজো করা হয়। দূরে দেখা যাচ্ছে যমুনা নদী, আর এখানে দেখো সমস্ত মন্দিরগুলো। আমরা কিন্তু এগুলো হেঁটে হেঁটেই এলাম, এই সমস্ত জায়গায় আমরা গেছিলাম, তারপরে আমরা চলে এসেছি এইখানে। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা, দারুণ লাগলো, একদম যমুনা নদীর পাশেই। আর এই হচ্ছে মন্দির। আগে কিন্তু এই ঘাটের পাশে এই মন্দিরটাকে স্থানান্তরিত করা হয়েছিল। দেখো জল তাহলে কোথায় ছিল, কোথায় চলে গেছে, ওইখানে জল চলে গেছে, আস্তে 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 নদী ওদিকে চলে গেছে। এই হচ্ছে মন্দির, আর এখানেই আছে এই হচ্ছে সনাতন গোস্বামীর সমাধিস্থল। এখন যাচ্ছি আমরা বাকে বিহারী মন্দির। যাওয়ার পথে এখানে প্রচুর দোকান আছে, যেখানে তোমরা রাধাকৃষ্ণের জন্য অনেক কিছু নিতে পারবে, সোয়েটার থেকে শুরু করে ড্রেস, সমস্ত কিছু। এই দেখো, সবাই বাকে বিহারী দেখে ফিরছে। রাধে 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 রাধে। পরপর পরপর এখানে শুধু পেরার দোকান আর পেরার দোকান। ये कितना करके प्रसाद कितना करके ये 400 रुपये और ये 350 ये 400 ये अच्छा ये 200 रुपये किलो সব রকমের আছে। এই হচ্ছে বাকে বিহারী মন্দির। জয়। অসাধারণ লাগছে কিন্তু এই বাকে বিহারী মন্দির, দুর্দান্ত কিন্তু লাগছে। রাধে রাধে। এই হচ্ছে গেট নাম্বার 2, আমরা এখান থেকে ভেতরে ঢুকবো। বলো রাধে রাধে। রে বাবা, কি সুন্দর ভেতরটা, অসাধারণ সুন্দর, অসাধারণ, কিন্তু আলাদা জগৎ এখানে, অসাধারণ সুন্দর লাগছে। এই যে তোমাদেরকে দর্শন দেখাচ্ছি বাকে বিহারী মন্দিরে। এই হচ্ছে বাকে বিহারী মন্দির, কত সুন্দর একটা জায়গা, দেখো অসাধারণ লাগছে। জাস্ট 10 মিনিটের মধ্যে দর্শন হয়ে গেল। প্রচুর ভিড়, ভেতরে পা রাখার জায়গা নেই। ওহ কি অসাধারণ।
এই যে ভাই আমাদের একটু মালাই পেড়া টেস্ট করতে দিল, আমি প্রথম খাচ্ছি মালাই পেড়া, ভালো খেতে। कितना करके 360 किलो 360 रुपये, এবার হচ্ছে কিলো 360 টাকা। দেখি আমরা নেবো ভাবছি। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা আরতি ঘাটের প্রায় কাছাকাছি। আর এখানের ঘাটগুলো যদি পরে বাঁধিয়ে দেয় না সরকার, পুরো বারাণসী বা প্রয়াগরাজের মতন কোনো অংশে কিন্তু কম যাবে না এই জায়গাগুলো। কেসি ঘাটের কাছে মোট 3টে ঘাটে এখানে আরতি হয়। একটি আরতি শেষ হওয়ার সাথে সাথে আরেকটি শুরু হয়। তোমরা যে কোনো একটি জায়গায় এই আরতি দর্শন করতে পারো। আরতি ঘাট यमुना पटरानी की राधा रानी सरकार की একদম লাইভ গান হচ্ছে আর সাথে এই আরতি শুরু হলো। श्री अमले अमले একটা ভাই তৈরি হয়েছে এই জায়গায়, এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো। এখানে আরতি হবার পরে এখানে ভোগ প্রসাদও কিন্তু দেওয়া হচ্ছে, এই যে সবাই পাবে কিন্তু এই ভোগ প্রসাদ। তো পরপর পরপর এখানে 3টে ঘাটে টোটাল আরতি হয়, এখানে নয়, ঠিক এখানে একটা তারপরে একটা। তো তোমরা যারা যারা আরতি দেখতে চাও, একটা আরতি মিস করলেও পরের আরতিটা দেখতে পাবে। তো বেশ ভালোই এখানে আরতি হলো। আর এই আরতি দেখার জন্য তোমাদেরকে কিন্তু একদম 6টার সময় চলে আসতে হবে এই ঘাটের সামনে। খুব একটা ভিড় হয় না, তাই আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। সমস্ত জায়গা ঘুরে আবারও চলে এলাম আমরা ভারত সেবাশ্রম সঙ্গে। আর একদম এই উল্টো দিকে দাদার দোকানে এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো রাতে। প্রতিদিন আমরা এখানেই রাতে খাই। এই যে খাবার দাবার আমাদের চলে এলো। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, রাধে রাধে। পরের পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।